রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে এগিয়ে নিতে আজকে আনুষ্ঠানিকভাবে যারা আমাদের সাথে সামিল হয়েছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, রাজনৈতিক সংগঠক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আলেম ওলামা থেকে শুরু করে যারাই যুক্ত হয়েছেন, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা গণ অধিকার পরিষদের 21 দফা কর্মসূচি, আত্মপ্রকাশের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র দেখেছেন। বাংলাদেশে আমরা যেই কথাটি দীর্ঘদিন ধরে বলে আসছি যে রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তর চান, গণতান্ত্রিক রাষ্ট্র চান, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক দল লাগবে। বাংলাদেশের যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের মধ্যেই আমরা দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা দেখি নাই, দলের মধ্যে গণতন্ত্র নাই। এক দলে 40-45 বছর ধরে চেয়ারম্যান কিংবা ধরেন দলের সভাপতির দায়িত্বে থাকেন, ওইখান থেকেই স্বৈরতান্ত্রিক মনোভাব শুরু হয়। যেই কারণেই কিন্তু গণ অধিকার পরিষদ, আমরা আনুষ্ঠানিকভাবেই বলেছি যে গণ অধিকার পরিষদ গণ মানুষের একটা রাজনৈতিক দল হবে, গণতান্ত্রিক একটা দল হবে, যেটা আমাদের সদ্য যোগদানকৃত রাজশাহীর অ্যাডভোকেট হাসিব ভাই যেটা বলেছেন যে গণ অধিকার পরিষদ নামের মধ্যে কোনো তাত্ত্বিকতা কিংবা বিশ্লেষণ করার দরকার নাই। আম জনতা সবাই যেন নামটি দেখেই তার কর্মকাণ্ড সম্পর্কে কাজ করতে পারে, সেই জন্য আমরা সহজবোধ্য একটি নাম গণ অধিকার পরিষদ আমরা ঠিক করেছি। গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এবং নারী অধিকার পরিষদ, আপনারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচন হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কাজী রিজু ভাই যেটা বলেছেন, আমরা এটাই চাই, আপনাদের গণ অধিকার পরিষদ করার জন্য গণ অধিকার পরিষদ আসা লাগবে না। গণ অধিকার পরিষদকে গড়ার জন্য, রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আপনারা গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হন, গণ অধিকার পরিষদের সাথে থাকেন। কারণ এইখানে এই প্ল্যাটফর্মে আপনি আপনার চিন্তা চেতনার আলোকে আপনি এই দলকে সাজাতে পারবেন, যদি আপনার চিন্তা চেতনা সঠিক হয়। তো আমাদের সদ্য যোগদানকৃত নেতৃবৃন্দের উদ্দেশ্যে এবং আজকের এই সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যেও আমাদের প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকার যেটি বলছিলেন যে আমরা রিসেট বাটন পুশ করেছি, তো আমরা রিসেট বাটন পুশ করেছি। আমি জাস্ট গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের ঘোষণাপত্রের থেকে কিছু অংশ একটু পড়ে আপনাদেরকে রিকল করতে চাই। গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ হয়েছিল 2021 সালের 26 অক্টোবর, আপনারা জানেন। সেদিন আমরা যে ঘোষণাপত্রটি পাঠ করেছিলাম, পরিবেশ পরিস্থিতির কারণে সেটি হয়তো সর্বমহলে পৌঁছায়নি। আমাদের যে একটা প্রোগ্রেসিভ উদার গণতান্ত্রিক চিন্তা ভাবনার আলোকে যে রাজনৈতিক ঘোষণাপত্র ছিল, 21 দফার একটা কর্মসূচি ছিল, একটা অসাধারণ গঠনতন্ত্র ছিল, যেটা আমরা অসংখ্য শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করে মতামত নিয়ে তৈরি করেছি, সেটা তো অনেকের দৃষ্টিগোচর হয়নি। তাই অনেকে হয়তো প্রশ্ন তোলার চেষ্টা করেন যে গণ অধিকার পরিষদের রাজনীতিটা কি, আমরা তো বুঝি না, জানি না। আমরা নিশ্চয়ই আমরা জানাতে আমাদেরও কিছু ব্যর্থতা আছে যে আমরা মানুষের কাছে সেই রাজনীতিটা পরিষ্কারভাবে হয়তো কিছু ক্ষেত্রে তুলে ধরতে পারিনি। তাই আমি আজকে গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের কিছু অংশটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই। সেই 21 সালের 26 অক্টোবর আমরা যেটা ঘোষণা করেছিলাম। 50 বছর হলো বাংলাদেশের বয়স। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা আজ প্রিয় দেশবাসীর সামনে হাজির হয়েছি, মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে, আমূল বদলে দেওয়ার বার্তা নিয়ে, নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় সহকারে। আমরা সেদিনই বলেছিলাম যে আমূল বদলে দেওয়ার বার্তা নিয়ে এবং নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় সহকারে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের জন্মগত শতাব্দীর 9-এর দশকে বাংলাদেশের স্বপ্নহীন লাখো লাখো পরিবারের তরুণ সদস্য আমরা, যারা কোনো মানসম্পন্ন শিক্ষা পায়নি, উচ্চশিক্ষার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে মাথা গোঁজার ঠাঁইটুকু চোটেনি। আমরা যে পথ, রাস্তা, মহাসড়ক ধরে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতাম, তাও নির্বিঘ্ন, নিরাপদ ছিল না। শিক্ষা শেষে চাকরির কোনো নিশ্চয়তা ছিল না, যা আজও নেই। চাকরির স্বপ্নটুকু আটকে ছিল কোটার বেড়াজালে। যেহেতু আমরা সেই সময় কোটা আন্দোলন করেছিলাম, তাই সেই প্রসঙ্গে কথাটুকু বলা ছিল। চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করে মেধার অগ্রাধিকার আর যোগাযোগ, যাতায়াত ও চলাচলের জন্য নিরাপদ সড়ক ও পরিবহনের ব্যবস্থা প্রতিষ্ঠার কথা এদেশের শাসক, নীতি নির্ধারক, রাজনীতিকদের নজরে কখনো আসে নাই, যেই জন্য আমরা নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম। প্রাত্যহিক জীবনের এমন অজস্র সমস্যা ও সংকটে ডুবে আছে আমাদের প্রিয় মাতৃভূমি। দেশবাসীর এমন মৌলিক, জরুরি ও মানবিক প্রয়োজনকে কোনো গুরুত্ব দেয় না রাজনীতিক ও আমলারা। লাল ফিদার দৌলতি যেটা আটকে থাকে।
কুৎসা হামলা, নির্যাতন, মিথ্যা মামলা, কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে এক বৈরী বাস্তবতায় আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি। তাতে দেশ জুড়ে পেয়েছি শিক্ষার্থীদের অভাবনীয় সমর্থন। 90-এর গণ অভ্যুত্থানের পর 2018-তে এটা প্রথম একটি যুগান্তকারী আন্দোলন যা সরকারকে বাধ্য করেছে তাদের বৈষম্য সৃষ্টিকারী, অন্যায্য ও অগ্রহণযোগ্য কোটা সংরক্ষণ নীতি বাতিল করতে। এই আন্দোলন ও এর বিজয়ের মধ্যে দিয়ে ছাত্র অধিকার পরিষদ দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন পরিণত হয়। একই সাথে দেশের সকল শিক্ষাঙ্গনের ছাত্র সংসদের দাবি জনপ্রিয় হয়ে ওঠে। সরকার তথা ঢাকা বিশ্ববিদ্যালয় তা আয়োজন করতে বাধ্য হয়। যেখানে ব্যাপক নির্যাতন, ভোটে অনিয়ম ও কারচুপি করেও ছাত্র অধিকার পরিষদের বিজয়কে রোখা যায়নি। এই সাফল্য নতুন প্রজন্মের নেতৃত্বকে সাধারণ শিক্ষার্থী তথা জনগণের আস্থার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে। তরুণদের এই মহাজাগরণের ফলে কিছুদিনের মধ্যেই দেশব্যাপী শুরু হয় নিরাপদ সড়কের দাবিতে যুগান্তকারী আরেক আন্দোলন। পরিবহন সন্ত্রাসে ঢাকার একটি স্কুলের 2 জন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা এই সংগ্রামে মাত্র 3 দিনের মধ্যে ছড়িয়ে পড়ে দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। সমাজ সচেতন, জনহিতকর ও সুশৃঙ্খল এই প্রতিবাদে নেতৃত্ব দেয় অতি সাধারণ শিশু কিশোররা। দীর্ঘ 10 দিন স্থায়ী এই লড়াই অমীমাংসিতভাবে চাপা পড়ে ক্ষমতাসীন দলের হেলমেট, সন্ত্রাস, পুলিশ ও বিজেপির বর্বর ও রক্তক্ষয়ী হামলা, অজস্র গ্রেপ্তার ও মিথ্যা মামলার ভারে। 2018 সালে গড়ে ওঠা ও ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য প্রাণপণ সংগ্রাম, আত্মত্যাগ ও নতুন সংগঠনের পতাকা তলে সমবেত হতে প্রস্তুত রয়েছে। এই যে পরিবর্তন, আমরা 21 সালেই কিন্তু জনগণকে বলেছিলাম মানুষ এখন প্রস্তুত, দরকার নেতৃত্ব, দরকার প্রচেষ্টা। আমরা সেই ভরসায় বৃহত্তর সংগঠন গড়ে তুলে ব্যাপক প্রতিরোধ ও প্রাণপণ লড়াই করার শপথ নিয়ে আজ মাঠে নেমেছি। আমরা কিন্তু সেদিনই বলেছিলাম যে আমরা এই দুর্বৃত্তদের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ এবং প্রাণপণ লড়াইয়ের মাধ্যমে পরিবর্তন করতে চাই, যেটা আমরা 24-এ প্রমাণ করেছি। স্পষ্টতই 2 ভাগে বিভক্ত এই দেশে আমরা মজলুমের পক্ষে দাঁড়িয়ে স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করছি শোষিত, সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষ নিয়ে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হয়েছে, শত শত কোটি টাকার আতশবাজি ফুটেছে। আমরা কিন্তু পরিষ্কার ভাবেই বলেছি যে জালেমের বিপরীতে আমরা মজলুমের পক্ষ নিয়েই আমরা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। পেছনে ফিরে আসা অর্ধ শতাব্দী স্মরণ করছি গরিব মানুষের বঞ্চনা, অমর্যাদা ও আত্মস্বীকৃতির স্মৃতির উপরে ভর করে। দেশবাসী দেখেছে এই দেশে বিভক্ত হয়ে পড়া দুই দলের মানুষ 71-এ পাওয়া স্বাধীনতাকে স্মরণ করছে ভিন্নভাবে। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যেখানে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে উঠেছিল, মুক্তিযুদ্ধের পরপরে আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে। শাসকদের জন্য মহা সাফল্যের 50 বছর, তাদের সম্পদ, বিত্ত, বৈভব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তাদের ছিল উন্নয়নের মহাসড়কের গল্প, আপনারা শুনেছেন। আর মুসলিমদের জন্য শোষণ, ভাওতাবাজি রাজনীতি। তবে সবচেয়ে কম মজুরির কঠোর কায়িক শ্রমের দিন মজুর হয়ে প্রবাসী শ্রমিকরা রক্ত ঘাম ঝরিয়ে কোটি কোটি ডলার নিয়ে আসে দেশের জন্য, আর প্রভাব প্রতিপত্তি ক্ষমতাশালীরা লুটপাট করে তা পাচার করে নিয়ে জমায় উন্নত বিশ্বে। গত এই 5 দশকে বাংলাদেশে লুটেরা দুর্বৃত্তদের বিচার হয় নাই, যেটি আমাদের অঙ্গীকার। অবশ্যই মাফিয়া এই দুর্বৃত্তদেরকেও এই রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিচারের মুখোমুখি করতে হবে। গণহত্যা, নারী নির্যাতন, ব্যাপক ধ্বংসযজ্ঞ, অগণিত মানুষের আত্মত্যাগ, কোটি মানুষের রক্ত ঘাম শ্রম, লাখো পরিবারের ঘর বাড়ি ভিটা মাটি ছেড়ে পলায়ন, বাস্তুচ্যুতি, শরণার্থী হওয়ার কষ্টকর পথ বেয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। 50 বছরেও সেই দেশে আসেনি গণতন্ত্র, ভোটাধিকার হারিয়ে গেছে, মৌলিক ও মানবাধিকার, সুশাসন ও ন্যায় বিচার সুদূর পরাহত। অর্থনৈতিক মুক্তি কখনো ঘটেনি, কখনো সামরিক স্বৈরাচার, কখনো গণতন্ত্রের ছদ্মবেশধারী 2 পক্ষের হানাহানির মধ্যেও কয়েক বছর দেশে একটি দুর্বল ও ভঙ্গুর নির্বাচনী ব্যবস্থা চালু ছিল, তাও এখন নাই, যেটা আমরা 21 সালে বলেছিলাম। কারণ কি নির্বাচনী ব্যবস্থা ছিল সেটা তো আপনারা সবাই দেখেছেন। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সকল রাজনৈতিক দল, জনসমাজ ও রাষ্ট্রের সবকটি প্রতিষ্ঠানের ঐক্যমত্যের ভিত্তিতে একবারই শুধু একটি সামাজিক চুক্তি সম্পন্ন হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। যারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করে বিজয়ীদের হাতে দেশ শাসনের
আর দায়িত্ব তুলে দিতেন। কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার 2011 সালে সংবিধান থেকে এই বিধান বাতিল করে দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে দিয়েছে। দলীয় সরকারের অধীনে প্রধান বিরোধী দল সমূহের অংশগ্রহণ ছাড়া ভোটারবিহীন নিশিরাতের দুইটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বহীন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যত দেশে একদলীয় শাসন কায়েম করেছে। এতে বাংলাদেশের শাসন ব্যবস্থা পতিত হয়েছে গভীর সংকটে, অকার্যকর হয়ে গেছে দেশের সংবিধান। আজকে সংবিধান সংস্কারের কথা বলছেন, রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, এটা কিন্তু আমরা 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রেই বলেছি এই সংবিধান অকার্যকর হয়ে পড়েছে, নতুন সংবিধান এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। এতে বাংলাদেশ রাষ্ট্র এক দীর্ঘস্থায়ী বিপদে পড়েছে। জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনীর মতো প্রতিষ্ঠানের দলনিরপেক্ষ যে অবস্থান নেওয়ার কথা ছিল তা আজ আর নেই। আমাদের প্রিয় মাতৃভূমির শাসন ব্যবস্থাকে এতটাই অধপতিত করা হয়েছে যে ভবিষ্যতে শুধু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না, নতুন প্রজন্মকে নতুন করে গড়ে তুলতে হবে। ধ্বংস হয়ে যাওয়া সবকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বাধীনতা পরবর্তী 50 বছরে যা ভেঙে চুরি হয়েছে। রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলছেন, এটা কিন্তু আমরা সেই সময় বলেছি। শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে এই দেশের কার্যকর পরিবর্তন হবে না। কার্যকর পরিবর্তনের জন্য অবশ্যই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। ধর্ম, জাতিসত্ত্ব, নানান সংস্কৃতি, বিশ্বাস ও মতামতের বৈচিত্র্য রয়েছে বাংলাদেশে। গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য হচ্ছে নানান হামলা ও হাঙ্গামা থেকে সুরক্ষা দেওয়া। এই যে মাজারে হামলা হচ্ছে কিংবা কোথাও সংখ্যালঘুদের উপরে কোনো নিপীড়ন হলে সেটা রাষ্ট্রকেই রক্ষা করতে হবে, যেটা আমাদের গঠনতন্ত্রে আমরা পরিষ্কারভাবে ব্যক্ত করেছি। দেশে দীর্ঘদিন যাবৎ জনপ্রতিনিধিত্বশীল সরকার না থাকায় এমন বিপদ ক্রমশ বেড়েই চলেছে। এতে বিশ্ব দরবারে কলঙ্কিত হেয় হচ্ছে বাংলাদেশের মুখ। সংখ্যাগুরু জনগোষ্ঠীর একটি অংশের মধ্যে পরমত চর্চা, পরমত সহিষ্ণুতা ও পররুচির প্রতি অসহিষ্ণুতা বোধ বেড়ে চলছে। এটা বাস্তব, যার জন্য সংস্কৃতির একটা আমূল পরিবর্তন আমাদেরকে করতে হবে। সহনশীল একটা সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে। এমন সকল দুর্ভাগ্যজনক ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিতে বিলম্ব করছে। অপরাধীদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা করতেও দীর্ঘসূত্রিতার আশ্রয় নিচ্ছে। বিচারের ক্ষেত্রে ব্যাপক অযত্ন, অবহেলা ও গাফিলতি পরিণত হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ মৌলিক সকল চাহিদা পূরণের ক্ষেত্রে এমন অসহায়ত্বে পড়ে আছে বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের 50 বছর পর ভাবে চলতে পারে না আমাদের প্রিয় মাতৃভূমি। দেশবাসীর এমন সকল অপ্রাপ্তির বেদনা বদলে দেওয়ার জন্যই আমরা হাল ধরতে চাই এই রাষ্ট্রের। একে সবল ভিত্তির উপরে দাঁড় করাতে হবে গণতন্ত্র, মৌলিক অধিকার, সুশাসন, ন্যায় বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাসী জাতি হিসেবে। সেই লক্ষ্যাভিমুখী সংগঠন, আন্দোলন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা দেশবাসীর সমর্থন চাই, সাহায্য চাই। তারা আমাদের পাশে থাকবেন। আমূল বদলে দেওয়ার এই নতুন স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় আমাদেরকে সমর্থন যোগানোর জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আজ সকলের সামনে দাঁড়িয়ে এই প্রত্যয় ঘোষণা করছি যে আমরা নানান ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহু স্তর বিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু পরিষ্কারভাবেই বলেছিলাম যে একটা গণমুখী সংগঠন গড়ে তুলে আন্দোলন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজ আমরা করতে চাই এবং সেই কাজে দেশবাসীর সমর্থন আমরা চাই। শুধুমাত্র চাকরির ক্ষেত্রে কোটার বৈষম্য, এই রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে বৈষম্য রয়েছে। আমরা কিন্তু পরিষ্কারভাবে আমাদের ঘোষণাপত্রে 2021 সালে বলেছিলাম বহু স্তর বিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু এটি আমাদের ঘোষণাপত্রে আমরা সেই 2021 সালে বলেছিলাম। তো যেটি আপনাদেরকে একটু রিকল করে আমি আজকে একটু আমাদের যারা যোগদান করেছিলেন এবং যারা আছেন সাংবাদিক বৃন্দ তাদেরকে একটু স্মরণ করে দিচ্ছিলাম।